বন্ধুরা, মানিকগঞ্জ বেতিলা জমিদার বাড়ি থেকে আমি সালাউদ্দিন সুজন জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি সম্পর্কে সম্পূর্ণ আমরা ইতিহাস জানব এবং সম্পূর্ণ জমিদার বাড়িটি ঘুরে ঘুরে আমরা দেখব। আর সবচেয়ে বিশেষত্ব বিষয়টা হলো এই জমিদার কত বছর এখানে রাজত্ব করেছে এবং তাদের রাজত্ব পরিচালনা কতটা সুন্দর ছিল বা ভয়াবহতা ছিল, কিরকম ছিল, সেগুলো আজকে আমরা তুলে ধরবো এই ভিডিওতে। আরেকটা বিষয় বলে রাখি, এই জমিদারদের তিনটি তরফে বিভক্ত করা আছে। এখানে একটা তরফ রয়েছে এবং দ্বিতীয় তরফটা ওই পাশে আমরা রেখে আসছি, ওটাও আপনাদেরকে দেখাবো। এবং ছোট্ট একটা নদী আছে, নদীর অপর পাশে আরেকটা জমিদার বাড়ি আছে। মোট এই তিনটা খণ্ডে বিভক্ত এই বেতিলা জমিদার বাড়ি। নদীর পাশ দিয়ে বাতাস যখন বয়ে যায় ভাঙা জানালার ফাঁক দিয়ে, তখনও যেন শোনা যায় সেই অতীতের কান্না। হ্যাঁ দর্শক, আমি দাঁড়িয়ে আছি বেতিলা জমিদার বাড়ির একদম ভেতরে। একটা বাড়ি যেখানে এক সময় রাজত্ব করতেন এক ব্যক্তি, লোকেরা যাকে ডাকতো জ্যোতিবাবু বলে। কিন্তু কে ছিলেন এই জ্যোতিবাবু? কিভাবে পাটের ব্যবসা করে তিনি হয়ে উঠলেন এই অঞ্চলের জমিদার? আজ জানবো আজকে আমাদের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন, তাহলে এই বেতিলা জমিদার বাড়ির সম্পর্কে সঠিক ইতিহাসটা আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে এইরকম ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে আমাদের পেজে ফলো করুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের গল্পটা শুধু ইতিহাস নয়, এটা ক্ষমতা, লোভ আর পতনের এক হৃদয় বিদারক কাহিনী। জ্যোতিবাবু, এটা তার আসল নাম ছিল কিনা এরকম লিখিত ইতিহাসে আমি খুঁজে পাইনি, তবে লোকমুখে পাওয়া যায় এটা ছিল আসল নাম জ্যোতিবাবু। ধারণা করা হয় তিনি ছিলেন একজন ধনী হিন্দু ব্যবসায়ী, আর শুরুতে তিনি জমিদার ছিলেন না, তিনি ছিলেন একজন ব্যবসায়ী। আর তার ব্যবসা ছিল সোনালী আঁশ। তৎকালীন সময়ে পাটের ব্যবসা ছিল বাংলাদেশের এক অন্যতম ব্যবসা। একটা সময় ছিল যখন বাংলার পাট পুরো পৃথিবীতে বিখ্যাত ছিল, আর এই সুযোগটাই তখন কাজে লাগিয়েছিলেন এই হিন্দু জমিদার জ্যোতিবাবু। তিনি অনেক কৃষকদের কাছ থেকে কম দামে পাট কিনতেন, তারপর সেই পাট বিক্রি করতেন বড় বড় বাজারে, এবং কি বিদেশেও রপ্তানি হতো তার দেওয়া পাট। এভাবেই তার ব্যবসা চলতে চলতে ধীরে ধীরে তার সম্পদ বাড়তে থাকে। সেই সাথে লোকেরাও বলতে শুরু করে এই লোক একদিন অনেক বড় কিছু হবে। আর সত্যি সেই ইতিহাসের সাক্ষী হয়ে এই পাটের ব্যবসা থেকেই শুরু হয় তার রাজত্ব এবং সেই জমিদারিত্ব। আঙ্কেল, আপনার নামটা? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ। আপনি কি এই এলাকার স্থানীয়? তো এই বেতিলা জমিদার বাড়ি সম্পর্কে আমি যতটুকু শুনেছি, তো জানি না সেটা সঠিক কিনা, তবে আপনি যতটুকু জানেন ঠিক আপনি ততটুকুই আমাদের উদ্দেশ্যে বলবেন। এই বেতিলা জমিদার বাড়ির যে জমিদাররা ছিল, তখন তারা এখানে কি ধরনের আচার আচরণ মানুষের সাথে ব্যবহার করত এবং তাদের চলে যাওয়ার কারণটা কি যদি একটু বলতেন। সেটা তো তারা তো জানাই ছিল, সে মারা গেছে। ব্যবহার ভালোই ছিল। ব্যবহার ভালো ছিল না? সে জমিদারের নাম কি ছিল? সত্যবাবু। সত্যবাবু জমিদার না? সে মারা গেছে। সে মারা গেছে, তার কবরস্থান মন্দিরের সাইডে। আচ্ছা আচ্ছা, ওখানে তার কবরস্থান আছে না? হ্যাঁ। তো তার বংশধররা এখানে আছে না? আছে, ওই বীরজের ওখানে থাকে। ওই যে ওই পাশে যে একটা তরফ আছে, ওই তরফে থাকে তারা। হ্যাঁ। আর এই জমিদার বাড়িতে কেউ থাকে না? এটা হলো বিক্রি করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। হলো শ্রমিক স্যারের জামাই। এখন শ্রমিক স্যার যে মডেলিং করে, তার স্বামী কিনে নিছে এটা না? প্রিয় দর্শক, এখন যে সমাধিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সমাধিটাই মূলত সেই বড় জমিদারের সমাধি। এই জমিদার তার জমিদারত্ব ছেড়ে কোথাও পালিয়ে যায়নি, এখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর এটা হলো জমিদার বাড়ির পূজা মণ্ডপ। এই মণ্ডপেই একটি সময় ছিল
সেই হারানো জৌলস এবং উপাসনালয়ের হাজারো মোমবাতির আলো। আজ দেখলে মনে হবে যে এটা একটা ভূতের অভয়ারণ্য। ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই দেহটা একদম কেমন যেন শিউরে উঠল। তো চলুন প্রিয় দর্শক, এখন আমরা সেই দ্বিতীয় তরফের দিকে আমরা যাত্রা করি। পাশেই এখান থেকে হেঁটে যেতে সময় লাগবে মাত্র 1 মিনিট। আমার পাশে দেখতে পাচ্ছেন একটি নদী, ছোট্ট একটি নদী যা কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে। দুই পাশ থেকে ঝোড় জঙ্গল এসে নদীটা একদম ছোট হয়ে গেছে। আমরা যে প্রথমে যে জমিদার বাড়িতে গেলাম সেই জমিদারি আরেকটা অংশ এই নদীর পার ঘেঁষেই ওই সামনে একটা বাঁশের পুল দিয়ে যেতে হবে। জ্যোতিবাবু পাটের ব্যবসা করতে করতে অঢেল ধন সম্পত্তির মালিক বনে যায়, আর সেই সাথে জ্যোতিবাবু জমি কিনতে শুরু করেন এই মানিকগঞ্জ অঞ্চলে। একসময় তিনি হয়ে ওঠেন এই অঞ্চলের প্রভাবশালী জমিদার। সেই ব্রিটিশদের দেয়া খেতাব এবং জমিদারিত্ব লাভ করার পর তিনি হয়ে ওঠেন প্রতিষ্ঠিত জমিদার, এবং সেই থেকে শুরু হয় এই বেতিলা জমিদার বাড়ির উত্থানের কাহিনী। প্রিয় দর্শক, এই বাঁশের পুল দিয়েই যেতে হবে আমাদেরকে ওই জমিদার বাড়িতে। বন্ধুরা, কেউ এই বাঁশের পুল দিয়ে যাতায়াতের সময় খুব সতর্কভাবে যাতায়াত করবেন, নয়তোবা পরে গেলেই একদম সরাসরি নদীতে পড়ে যাবে। বুঝলাম না, আবার বলেন। সালাউদ্দিন সুজন। থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত মারেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, নদীটা পার হতে হতে আমি একদম হাঁপিয়ে গেছি। এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়ি। এরপর তিনি নির্মাণ করেন বিশাল বিশাল 3টি তরফের জমিদার বাড়ি। প্রিয় দর্শক, ভিডিও মাঝখানে আমরা যে খালটি পার হয়ে আসলাম, এই খালের এক পাশে রয়েছে 2টি জমিদার বাড়ি, এবং এই খালের উত্তর পাশে রয়েছে বিশাল বড়, সবচেয়ে বড়, যেখানে জ্যোতিবাবু নিজে বাস করতেন, সেই জমিদার বাড়ি। আর এখন যে জমিদার বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি, এই জমিদার বাড়িটা এরপর নির্মাণ করেন এক বিশাল বিশাল উঁচু উঁচু দালান, নাচঘর, অতিথিশালা আর বিশাল প্রাঙ্গণ। এই বাড়ি ছিল তার ক্ষমতার অসীমত প্রতীক। সে সময় রাত হলেই এই বাড়িতে শুরু হতো প্রতি সপ্তাহেই নাচ গান, অতিথিদের আগমন, আলোয় ভরা প্রাসাদ। বিভিন্ন অঞ্চল থেকে বণিকেরা বাণিজ্যের স্বার্থে এখানে আসতো সেই নাচ গানে সংযুক্ত হতে। আর এই এলাকার সাধারণ মানুষ দূর থেকে তাকিয়ে তাকিয়ে সেগুলো দেখে দেখে অনুভব করত, আর বলতো এই বাড়ির ভেতরে যে অন্য এক দুনিয়া প্রতি সপ্তাহে জাগ্রত হয়, সেটাই তার বাস্তব প্রমাণ। কিন্তু এই জৌলসের আড়ালে লুকিয়ে ছিল এক ভিন্ন গল্প। কি গল্প ছিল সেই সম্পূর্ণ অতীতের গল্প তুলে ধরবো, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জ্যোতিবাবুর ক্ষমতা যখন বেড়ে যায়, তখন তার কঠোরতাও বেড়ে যায়। কিছু কিছু মতান্তরে শোনা যায় কৃষকদের উপর বাড়তি খাজনা আদায় করতেন। সময় মতো সেই খাজনা না দিতে পারলেও সেই কৃষকদের ধরে এনে দেয়া হতো নির্মম নির্যাতন, নির্মম শাস্তি। অনেকে বলতো এই বাড়ির প্রতিটি দেয়ালে মানুষের কান্না লেগে আছে, সেই ইতিহাসে পতনের সাক্ষী হয়ে। ক্ষমতা যখন নিয়ন্ত্রণ হারায়, তখন তা হয়ে ওঠে অভিশপ্ত। সেই অভিশপ্তর কাহিনীও তুলে ধরবো। কন্টিনিউ করুন এবং ভিডিওটি দেখতে থাকুন।
তারপর এলো ইতিহাসের এক ভয়ঙ্কর সময়। 1947 সালের যখন দেশ ভাগ হয়, ভারতের বিভাজন শুরু হয়, এই বিভাজনের ফলেই চারিদিকে অস্থিরতা ছড়িয়ে পড়ে। আর এই অস্থিরতা শুধু এই পূর্ব বাংলা এই দেশেই ছিল না, এই অস্থিরতা ভারত, বাংলাদেশ, তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং কি মিয়ানমার, এই কয়েকটা রাজ্যেও এই অস্থিরতা ছড়িয়ে পড়ে। তো সেই অস্থিরতার অনুকূলেই ধীরে ধীরে জমিদাররা এই দেশ ছেড়ে ভারতে চলে যায়। কিছু কিছু জমিদারদের প্রভাব বিস্তার যেমনটা ছিল একেবারেই ধ্বংস হয়ে যায়। জ্যোতিবাবু বুঝতে পারেন যে তার সময় শেষ হয়ে গিয়েছে। মতান্তরে আমি এক বৃদ্ধার কাছ থেকে শুনেছি, এক রাতে নাকি এই জ্যোতিবাবু তার ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এক গভীর রাতে এই রাজ্যত্ব ছেড়ে, এই অডেল ধন সম্পত্তি ছেড়ে চলে যায় এক অজানার উদ্দেশ্যে। আজ এই বাড়িটি একদম নিঃশব্দ, দেয়াল ভাঙা, দরজা নেই, চারিদিকে নীরবতা, কিন্তু বাতাসে এখনো ভাসে সেই অতীতের জৌলসের গল্প, অতীতের কালো ইতিহাসের গল্প। এই বাড়ি যেন বলছে, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, ক্ষমতা হচ্ছে খণ্ডকালীন। একবার ভেবে দেখুন তো, যতগুলো জমিদার ছিল, একটা জমিদারের বংশ এখনো কি বাংলাদেশে শান্তিতে বসবাস করছে? প্রশ্নটা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম, কমেন্টের মাধ্যমে উত্তরটা দিয়ে দিবেন। তবে হ্যাঁ, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, বাংলাদেশে আমি যে কয়েকটি জমিদার বাড়িতে আমি ঘুরেছি, ব্লগ করেছি, আমি কোনো জমিদার বাড়িতেই কোনো জমিদারকে আমি দেখতে পাইনি, এবং কি কোনো লিখিত কোনো ইতিহাসও আমি পাইনি যে বাংলাদেশের মুসলিম বা বাংলাদেশের সব ধর্ম মিলিয়েই যে মানুষ, সেই মানুষরা কোনো জমিদারকে মেরে গোপন করে রেখেছে বা তাড়িয়ে দিয়েছে, এরকম লিখিত ইতিহাস আমি কোনো ইতিহাসে আমি পাইনি। তাহলে একবার ভেবে দেখুন, এই জমিদাররা কেমন ভাবে তারা এই অঞ্চলটাকে পরিচালনা করেছে যে দেশ বিভাজনের ফলে তাদেরকে সব ছেড়ে পালিয়ে যেতে হলো। প্রিয় দর্শক, এই ছিল মানিকগঞ্জ বেতিলা জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। আমি যতটুকু চেষ্টা করলাম সম্পূর্ণ জমিদার বাড়িটি এক্সপ্লোর করলাম এবং আপনাদেরকে ইতিহাস যতটুকু আমি পেরেছি ততটুকু আপনাদেরকে জানালাম। যদি ভিডিওটি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করতে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।